নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পূজার আগে ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। অবশেষে নির্ধারিত 140 দিনের কাজ শেষ হবার আগেই খুলে দেওয়া হচ্ছে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা, জানালেন জেলা শাসক শামা পারভিন। উত্তরবঙ্গবাসীর জন্য কৌশিকী অমাবস্যায় এক বড় চমক। জলপাইগুড়ির একটি সংগঠনের উদ্যোগে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পূজার আয়োজন, যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। স্ত্রীকে খুন, দেহাংশ ব্যাগে করে নিয়ে গ্রামে ঘুরলেন স্বামী, চাঞ্চল্য ময়নাগুড়িতে। শুক্রবার সকালে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি গ্রামে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রীকে খুন করার পর দেহাংশ ব্যাগে ভরে গ্রামে ঘুরে বেড়ান স্বামী। মৃতার নাম দীপালি রায়। অভিযুক্ত স্বামী রমেশ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ব্যাগে দেহাংশ নিয়ে রমেশকে গ্রামে ঘুরতে দেখেন প্রতিবেশীরা। শুধু তাই নয়, তিনি সেই দেহাংশ কয়েকজনকে দেখিয়েও দেন। হঠাৎ এমন দৃশ্য দেখে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপর সন্দেহ ঘনীভূত হলে কয়েকজন মিলে রমেশ রায়ের বাড়িতে যান। ঘরের ভেতরে বিছানায় রক্তের দাগ দেখতে পেয়ে তারা নিশ্চিত হন যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি থেকে দীপালি রায়ের দেহ উদ্ধার করে। এরপর দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পুলিশ মর্গে পাঠানো হয়। আত্মীয় এবং স্থানীয়দের দাবি, অভিযুক্ত রমেশ রায় দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। খুনের পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পরে ময়নাগুড়ির শিঙিমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। ঘটনার পরে ব্যাংকান্দি গ্রামে তৈরি হয় চাঞ্চল্য এবং আতঙ্ক। কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা তো আমি সকালবেলা শুনলাম, তো পাগল দুটা তো পাগল আছে। কে সে? তোমার কি হয়? আমার দাদা লাগে আর বৌদি লাগে। আচ্ছা, কেমন? আমার পিস্তত দাদা কি করলো? কি শুনলো? দুজনে পাগল মানুষ। এখন কি হয়েছে ওদের মধ্যে, কি হচ্ছে, মানে পেট কাটে কিডনি লিভার বাইর করে বিক্রি করতে গেছে। ওই তোমার দাদা? হ্যাঁ, পাগল মানুষ এখন কিভাবে করছে এটা তো আমরা বলতে পারতেছি না। ওই বিক্রি করতে গেছে শুনলাম আমি। না দেখে নাই, ওই যে গেছে যে এক বাড়িতে গেছে, ওই বাড়িতে বিক্রি করতে গেছে কিডনি লিভার নিয়ে। ওই বাড়ির লোক তো ভয়ে মানে আতঙ্ক হয়ে গেছে, কীরকম কাণ্ড। তারপর লোক জানা হয়েছে, সবাই শুনছে। ওখান থেকে ও বলে কোথায় ভাগছে এখন। তো আমি তো শুনলাম ও দমনিতে চলে গেছে নাকি। রমেশ রায়। আর বৌদির নাম দীপালি রায়। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে ব্যাংকান্দি কামারি বাড়ি। থানায় এফআইআর তো কোনো করা হয় নাই। পাগল মানুষ কেউ করে নাই। ফোন করে দিয়েছে থানায় থেকে গেছে, বডিকে নিয়ে আসলো। এখন তো ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িতে নিয়ে আসলো বডিকে, পোস্টমর্টম হবে। কি নাম তোমার? আমার নাম প্রসেনজিৎ রায়। আমরা সকালবেলা 9টার দিকে আমি একটা ইনফরমেশান পাই। লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি, উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে, পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই, যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে, অন্য কিছু হতে পারে। গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে। ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্রমহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে। এই ইনফরমেশানটা যখন আমরা পাই, তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে। তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায়, সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে। তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেও বাইরে কাজ করে। আমরা সঙ্গে সঙ্গেই
সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দেই এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি। বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই এবং কিছুক্ষণের মধ্যেই ঘন্টা আড়াই তিনেকের মধ্যে ইনফরমেশন পাওয়ার ঘন্টা আড়াই তিনেকের মধ্যেই আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি। সিঙ্গিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাঁশঝাড়ের ঝোপের ওখানে লুকিয়েছিল। আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি। সেটারও আমরা ফার্দার আমরা প্রসেস করছি। আমরা মার্ডার উইপনও আমরা পেয়েছি, আমরা গোটাটাই পেয়ে গেছি। পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশত না, মাছ মারত এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু সেই সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না। এটা পাড়া প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি। এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে, কেন মেরেছিল সেটা আমরা বের করতে পারছি। কখন নাগাদ এটা হয়েছে বলে মনে হয় স্যার? এটা আপনার পোস্টমর্টমেই বোঝা যাবে কত আগে হয়েছে, তবে আর্লি মর্নিংয়ে এটা হয়েছে। আমরা অনুমান করছি আর্লি মর্নিংয়ে হয়েছে এই ঘটনাটা ঘটেছে। স্যার গলা কাটা ছিল নাকি? এটা শরীরের বিভিন্ন অংশ কেটেছিল এবং বুকের কিছুটা অংশ কাটা ছিল, যেই কাটার ফলে সেখান থেকে কিছুটা অংশ বের করে নিয়েছে। স্যার প্রিলিমিনারি কী মনে হচ্ছে? আমরা এখন পর্যন্ত গ্রামের দিক থেকে গ্রামের লোকজনের কাছ থেকে যেটা আমরা পেয়েছি তাতে আমরা যেটা পেয়েছি কোনো সম্পর্ক খুব বেশি তেমন খারাপ ছিল না। এবার কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সেটা আমরা ধীরে ধীরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো মারা যাওয়ার পরে সে এখন নিজেও হয়তো কিছুটা ট্রমাটাইজ আছে, তাই খুব বেশি কথাবার্তা বলে তার কাছ থেকে কিছু বের করা যাচ্ছে না। কিছুটা টাইম লাগবে, কিছুটা টাইম বের পেলে আমরা অ্যাকচুয়াল যে মোটিভ আছে কী কারণে মেরেছিল সেই মোটিভটা আমরা বের করতে পারবো এবং তার ছেলে বাইরে থাকে, সে ছেলে আসার পরে এবং মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করার পরেও আমরা কিছুটা বের করতে পারবো। আমরা কালকে ফরওয়ার্ড করছি, আমরা ডিটেলস কিছু পেয়ে নেই, আমাদের ইনভেস্টিগেশন যেভাবে এগোবে সেই প্রসেস আমরা এগিয়ে যাব। পূজার আগে বিশেষ চমক ভ্রমণ প্রেমীদের জন্য। ডুয়ার্স থেকে পাহাড়ের ভ্রমণের রাস্তা এবার হবে সুগম, কারণ পূজার আগেই খুলে যাচ্ছে তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা। স্বস্তি পর্যটক থেকে শুরু করে বাসিন্দাদের। অবশেষে অপেক্ষার অবসান। নির্ধারিত সময়ের অনেক আগেই খুলে দেওয়া হচ্ছে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা। নির্ধারিত 140 দিনের কাজ শেষ হওয়ার আগেই আগস্টের শেষের দিকেই সেতুটি চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জলপাইগুড়ি সার্কিট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, সাধারণ মানুষ এবং পর্যটকদের সুবিধার কথা ভেবেই সেতুটি প্রায় 15 থেকে 20 দিন আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারী ডাম্পার বা মালবাহী যান চলাচল আপাতত অনুমতি পাবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, সেতু মেরামতের কাজ চলার কারণে গত কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ থাকায় পর্যটন শিল্পে ভাটা পড়েছিল। গজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার জন্য এই সেতুই ছিল সবচেয়ে সহজ রাস্তা। সেখানে কাজ হওয়ার কারণে বিগত কতদিন ধরে বন্ধ থাকায় পর্যটকদের ঘুর পথে যেতে হচ্ছিল। ফলে গজলডোবা থেকে শুরু করে ডুয়ার্সের হোটেল, রিসর্ট, হোমস্টে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছিলেন। আগস্টের শেষের সপ্তাহে সেতু খুলে গেলে পরিস্থিতি পাল্টাবে বলেই আশা করছেন স্থানীয়রা। গজলডোবার এক হোটেল মালিক বলেন, সেতু বন্ধ থাকার কারণে বুকিং কমে গিয়েছিল। পুজোর আগে সেতু খুলে গেলে আবারও ভিড় বাড়বে, ব্যবসাও ঘুরে দাঁড়াবে। অন্যদিকে সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কারণ এই সেতু খোলার ফলে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির সংযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। পূজার আগে পর্যটন প্রেমীদের কাছে এই খবর নিঃসন্দেহে বড় উপহার। স্থানীয় মহল মনে করছে, ব্যারেজ সেতু খুলে যাওয়ার পর আবারও প্রাণ ফিরে পাবে গজলডোবা এবং ডুয়ার্সের পর্যটন ব্যবসা। আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যেতে পারে। তো যেটা আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে, তো আমাদের টুরিস্টকে কোনো অসুবিধা হবে না। এই ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে আর আমাদের টুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেবো না, সবাই আসতে পারবে। জলপাইগুড়ি জেলার সঙ্গে ক্রান্তি মালবাজারের যে একটু সহজ যোগাযোগের সুযোগ ছিল এই ব্যারেজটা। এবার ব্যারেজটা দীর্ঘদিন বন্ধ থাকার জন্য এলাকার ওই মানুষগুলো যে জলপাইগুড়িতে দ্রুত আসা, জলপাইগুড়ি থেকে ক্রান্তিতে দ্রুত বদলাবাড়িতে দ্রুত যাওয়ার যে সুযোগ
সেটা প্রায় সমস্যার মধ্যে পড়েছিল একটা বিরাট অংশের মানুষ। তা এখন যদি ব্যারেজটা খোলে, এবং আমরা বলবো কাজের মান, ওইখানে এলাকার মানুষের মধ্যে কিন্তু কাজের মান নিয়েও হচ্ছে অভিযোগ আছে। আমি গিয়েছিলাম ওখানটায়, তখন ওরা কাজের মান নিয়ে, আমরা চাই কাজের মান যেন ঠিক থাকে এবং রাস্তাটা যেন আগামীবার আবার মানুষ ব্যারেজটা বন্ধ করতে না হয়, কাজের মান যেন ঠিক থাকে, রাস্তাটা দ্রুত খুলুক, এটাই আমার শহরবাসী হিসেবে আমার আবেদন। সরকারি কলেজে অবিলম্বে ভর্তির প্রক্রিয়া শুরু করার দাবিতে এবিভিপির বিক্ষোভ। রাজ্যের সরকারি কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শিলিগুড়ি মহানগরের উদ্যোগে এবিভিপি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এবিভিপির দাবি, উচ্চশিক্ষা দপ্তরের গাফিলতির জেরে ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত ভর্তির প্রক্রিয়া শুরু না হলে অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়বে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সরকার ইচ্ছাকৃতভাবে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করছে। অবিলম্বে ভর্তি শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলপ্রকাশ 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ। হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া চলছিল, তাও বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তো আমাদের স্পষ্ট দাবি, যতক্ষণ না কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া আবার শুরু হচ্ছে, এবিভিপি লাগাতার পুরো রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ৬ ষষ্ঠীর উদযাপন মহা সমারোহে পালন জলপাইগুড়িতে। শ্রীকৃষ্ণের জন্মের 6 দিন পর অনুষ্ঠিত হয় ৬ ষষ্ঠী। আর সেই ৬ ষষ্ঠী উপলক্ষে প্রতি বছর নয়াবস্তিতে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে মহা সমারোহে এই দিনটি উদযাপন করা হয়। এইবারও 56 ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের ৬ ষষ্ঠীর উৎসব পালন হয়। এই দিনকে কেন্দ্র করে কয়েকশো মানুষকে খিচুড়ি বিতরণ করা হয় মন্দির কমিটির উদ্যোগে। বৃহস্পতিবার রাতে সন্ধ্যা থেকে সেই বিশাল আয়োজন করে লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির সদস্যরা। श्रीमन्नारायणाय नमः। पुष्पं पुष्पमाल्याकृतायुधं त्रिजलं पापसंहारं बिल्वपत्रं विष्णुं अर्पणं श्रोत्रार्वायस्य प्राणस्य मुखादनिर्जानं ॐ द्विसहस्रोत्र श्रीमन्नारायणाय नमः। भगवानाय स्वाहा। श्रीयुक्तं ताम्बूलेन समर्पयामि। ভগবান কৃষ্ণের ৬ ষষ্ঠী প্রত্যেক বছরই পালন করা হয় ৬ দিন পর। আজকে ভগবানের ভোগ হবে, জনসাধারণের মধ্যে ভোগ বিতরণ করা হবে। যারা যারা ভোগ দিচ্ছে তাদের মধ্যে ভোগ বিতরণ করা হবে। ভগবান শ্রীকৃষ্ণকে কত রকমের নিবেদন করলেন আজকে? পোশাক চপ্পন ভোগ আমরা চপ্পন ভোগ করছি। কেন করা হয় 56 ভোগ? ভগবানের ভোগ, এটা চপ্পন ভোগ, কৃষ্ণের ভোগ চপ্পন ভোগ করা হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। সম্প্রতি জলপাইগুড়িতে হোয়াটসঅ্যাপে আত্মহত্যার বার্তা দিয়ে আত্মঘাতী হন এক পলিটেকনিক ছাত্রী। ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম পরিমল বর্মন, কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। পরিমল বিবাহিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয় ওই ছাত্রীর সঙ্গে। পরে সেই পরিচয় প্রেমে পরিণত হয়, কিন্তু ছাত্রীটি জানতে পারেন পরিমল বিবাহিত। এরপর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, পরিমল সম্পর্ক বজায় রাখতে আপত্তিকর ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করত। গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে। পরিবারের দাবি, তারা বিষয়টি একেবারেই জানতেন না। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে 3 জন সহপাঠী বাড়িতে পৌঁছলেও
তখন আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে মৃতার মোবাইল ঘেঁটে ও তার সহপাঠীদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি পরিষ্কার হয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে কোচবিহারের শীতলকুচি থেকে পরিমলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এবার তারা মায়ের পূজার আয়োজন দেখা গেল জলপাইগুড়ি পাদ্রিকুঠি চা বাগানে। কৌশিকী অমাবস্যার সকাল থেকেই এক সংগঠনের উদ্যোগে তারা মায়ের প্রতিষ্ঠা এবং পূজা শুরু হয়েছে। সকাল থেকে উপচে পড়া ভিড়, ভক্তদের শহর থেকে বহু মানুষ ছুটে গিয়েছেন এই পূজা দেখতে। চা বাগানের নিস্তব্ধতার মাঝেই ঢাকঢোল, শঙ্খ আর ভক্তির সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। নিয়ম নীতি মেনে চলছে দেবীর পূজা। আরাধনার মধ্য দিয়ে ভক্তরা মাতোয়ারা। দুপুর 2টো থেকে শুরু হবে মায়ের যজ্ঞ, এরপর গভীর রাতভর চলবে বিশেষ পূজা। সংগঠনের দাবি, তারাপীঠের মতোই এখানে নিয়ম নীতি মেনেই তারা মায়ের পুজো করা হবে। সবুজ চা বাগানের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই নতুন মন্দির ইতিমধ্যেই সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। মায়ের শরীরের অলৌকিক শ্রী যেন গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে ভক্তদের। পৌঁছানো একরকম ভ্রমণের মতো অভিজ্ঞতা। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ভেতর দিয়ে পৌঁছতে হয় এই মন্দিরে। তারা মায়ের এই নতুন আসন ঘিরে উত্তরবঙ্গবাসীর মধ্যে তীব্র কৌতূহল। পর্যটকরাও ভিড় করছে এই রহস্য ঘেরা পূজা মণ্ডপে। চা বাগানে এমন আয়োজন উত্তরবঙ্গের মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় চমক। আজকে তারাপীঠ প্রতিষ্ঠিত হবে, তারাপীঠ প্রাণ প্রতিষ্ঠিত হবে। তারাপীঠ আজকে তারাপীঠ আজ থেকে জলপাইগুড়িতে জন শহরের কারণে তারাপীঠ কিন্তু যেতে পারিনি। আমার এখানে আসলেও যেটা, তারাপীঠেও সেটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে। এটা কাল ভোর অব্দি চলবে আর রাত ভোর চলবে পুজো সবাইকে। হ্যাঁ সেখানটাই চা বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে মায়ের মন্দির, মা থাকবে এখানে সবার সাথে। হ্যাঁ তুলিধর। শিলিগুড়ি স্টেডিয়ামের কাছে তিলক রোডের একটি নার্সিং হোমে আগুন লেগে যায় এবং খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিং হোম সূত্রে বলা হয়েছে, সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতে ধোঁয়া দেখা দিয়েছিল। তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন, পানি ট্যাঙ্কি, আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিং হোমে আগুন, ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিং হোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া দেখা গিয়েছিল। তবে ছাদে ওই নার্সিং হোমের কর্মীদের রান্নার প্রচুর গ্যাস সিলিন্ডার ছিল, তাতে আগুন লেগে গেলে বিপত্তি হতে পারত। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দমকল বিভাগ ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে দমকল কর্মীরা জানিয়েছেন, ছাদে টিনের চাল লাগানো হয়েছে। বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা ঠিক কিনা খতিয়ে দেখা হবে। নার্সিংহোমের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন বলেও জানান দমকলের আধিকারিক। ফায়ার ব্রিগেড এসে নিবারণ নাকি আপনারাই কন্ট্রোলে করেছেন? আপনি কি মানে কর্মী এখানকার নাকি? আচ্ছা, আপনারাই খবর দিয়েছিলেন ফায়ার ব্রিগেডকে? জানি না, কিছু বলতে। কত দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং দমকল বলছে যে আপনাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নেভানো সম্ভব হয়েছে, ঠিক কি ঘটেছিল? কিছু ঘটনা হঠাৎ পার্টি হচ্ছিল অল্প। আচ্ছা, তখন আমরা দমকল পুলিশকে খবর দিই, ওরা এসছে। আচ্ছা, এসে আমাদের ফায়ার এক্সটিংগুইশার এমনি ছাদটা থেকে কোনো রকমভাবে শেড টেড দেওয়া আছে, সেটা নিয়ে কিছু? ছাদে তো আমাদের সোলার লাগানো আছে, শেড থাকে। সোলার প্যানেল, সোলার প্যানেল থেকেই মানে শর্ট সার্কিট হয়েছিল সেটা বলতে হবে। ঠিক আছে, এমনি আতঙ্কর কোনো পরিস্থিতি বা কিছু তৈরি না? ওইটুকু জায়গার মধ্যে বোর্ডে। থ্যাংক ইউ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাল্য বিবাহ প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি জলপাইগুড়ি মোহিতনগর কলোনির তাঁরা প্রসাদ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শুক্রবার। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো শিশু বিবাহ প্রতিরোধ এবং শিশু কিশোরীদের সমস্যা বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা এবং অতিথিবৃন্দ। আলোচনায় মূলত বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোর বয়সে মানসিক এবং শারীরিক সমস্যার কারণ ও তার প্রতিকার এবং এর ফলে সমাজে দীর্ঘমেয়াদী যে নেতিবাচক প্রভাব পড়ে তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা স্পষ্ট করে জানান, অল্প বয়সে বিবাহ হলে মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, শিক্ষা জীবন ব্যাহত হয় এবং পরবর্তী জীবনে পরিবার এবং সমাজের নানা সমস্যা সৃষ্টি হয়। একই সঙ্গে কিশোর কিশোরীদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। এদিন মানব পাচার সহ কিশোরীদের জড়িয়ে পড়া নানা সামাজিক সমস্যার কথাও উঠে আসে। শিক্ষার্থীদের সচেতন করতে বাস্তব অভিজ্ঞতা এবং উদাহরণ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিদের বক্তব্যে জোর দেওয়া হয়, সঠিক সময়ে সঠিক শিক্ষা এবং দিক নির্দেশনার মাধ্যমে কিশোর কিশোরীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং সমাজকে একটি সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কিশোর বয়সে পড়ুয়াদের সঠিক দিশা দেওয়া, শিশু বিবাহের মতো ক্ষতিকর প্রথা প্রতিরোধ সচেতনতা বাড়ানো, কিশোর কিশোরীদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে দিক নির্দেশনা প্রদান করা। অরিন্দম সরকার। আচ্ছা, কিসের তরফ থেকে আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছে, কোন স্কুলে? আমি এসেছি বেলাপুর স্কুল থেকে, আমি অ্যাডমিশন কাউন্সিলর। আজকে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাতে আমরা চাইল্ড ম্যারেজ, হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড রাইটস এগুলো নিয়ে আলোচনা করব, যাতে এই এলাকার এবং অন্যান্য যে সমস্ত স্কুলের বাচ্চাদের নিয়ে আমাদের পড়া হচ্ছে সেই সমস্ত বাচ্চাগুলো যাতে অন্যদিকে না চলে যায় এবং ট্রাফিকিংয়ের আক্রান্ত না হয়, অল্প বয়সে বিয়ে না করে। এই জন্যই আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি। কি বোঝানো হচ্ছে ছাত্রীদের? ছাত্রীদের বোঝানো হচ্ছে যাতে করে তারা অল্প বয়সে বিয়ে না করে, বিয়ে করলে তার কী কুফল হতে পারে সেগুলো আমরা বোঝাচ্ছি। তার সাথে সাথে আমরা বোঝাচ্ছি যাতে পরিচিত মানুষের সাথে কোনো মোবাইলে ফেসবুকের মাধ্যমে যদি বন্ধুত্ব করে তার কী কুফল হতে পারে এগুলো আমরা বোঝাচ্ছি, যাতে করে তারা কোনোভাবেই প্রলোভনে পা না দিয়ে বাইরে না চলে যায় এবং যাতে ট্রাফিকারদের শিকার না হয়। আজকে কোন স্কুলে হচ্ছে এটা? এটা মোহিতনগর বালিকা বিদ্যালয়তে হচ্ছে। আরও দুটো স্কুল ধরা আছে, একটা স্কুল গতকাল হয়ে গেছে, আজকে একটা স্কুল হচ্ছে, আরও তিনটে স্কুল হবে। তারা মেনলি জানতে চাইছে যে আমরা কীভাবে নিজেকে আত্মরক্ষা করব। তার সঙ্গে আমরা গুড টাচ ব্যাড টাচ বলে একটা জিনিস হয়, মানে কোথায় হাত দিলে কী বলবো, কোথায় না বলবো, কে হাত দিলে আমরা চিৎকার করব, এবং তার সঙ্গে পক্সো বলে একটা আইন আছে, সেই আইনটাও ওদেরকে বোঝানো হয় এগুলো নিয়ে। এবং তারও জানতে চেয়েছে বাচ্চারা যে যে সমস্ত জায়গায় আমরা কীভাবে নিজেকে বাঁচতে পারবো আমরা সেগুলো বোঝাচ্ছি, যাতে করে তারা ভুল পদক্ষেপ না নেয়। এবং কারণ এই সময়টা অ্যাডোলেসেন্ট যেই সময়টা হয়, এই সময়টা খুব একটা অদ্ভুত সময়। এই সময় তাদের মনে অনেক প্রশ্ন, অনেক বিকাশ থাকে। আমরা সাধ্যমতো চেষ্টা করি সেগুলো উত্তর করি। আজকে মেনলি আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদেরকে মানে অল্প বয়সে যাতে তারা বিয়ে না করে এবং তার কি কুফল হতে পারে সেই বিষয়ে তাদেরকে বোঝানো হচ্ছে, এবং বাইরের পরিবেশের সঙ্গে কীভাবে তাদেরকে নিজেদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে সেটা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করানোর জন্যে ডিএম অফিস থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে, এবং সেখানে হেলথের থেকে লোক রয়েছেন, ইউনিসেফ থেকে লোক আছেন যারা বাচ্চাদের সরাসরি মানে বোঝানোর জন্য এগিয়ে এসেছেন। এছাড়া হিউম্যান ট্রাফিকিং যেটা রয়েছে, মানে বাচ্চাদের ভুল বুঝিয়ে বিভিন্ন রকমভাবে পাচারের একটা প্রবণতা চারিদিকে দেখা যাচ্ছে, সেটা থেকেও বাচ্চারা যাতে সজাগ হয় সেই বিষয়ে বাচ্চাদেরকে জানানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। বাচ্চারা তো অবশ্যই যে কোনো নতুন জিনিস দেখলেই ওরা আগ্রহী হয়, তো এর আগেও আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওরা কিছুটা জানে। আশা করি ওরা আজকেও আরও বিস্তারিত আলোচনা হলে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেদেরকে ওরা আরও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।
হ্যাঁ, আমাদের এখানে বেশিরভাগই বাগান এলাকার ছাত্রী রয়েছে। তো তাদেরকে যাতে আমরা সহজে বোঝাতে পারি, কারণ এদের বাড়িতে তো সেইভাবে বোঝানোর মতো সেই সুযোগটা ওরা পায় না বা লোক নেই। সেই কারণে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের বাচ্চাদের জন্য ওনারা এগিয়ে এসে এতটা সময় আমাদেরকে দিচ্ছেন। আপনার নাম পরিচয়টা ম্যাডাম? আমার নাম কোয়েলি রায় বর্মন, আমি মোহিতনগর কলোনি টিপি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 4.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পূজার আগে ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর, অবশেষে নির্ধারিত 140 দিনের কাজ শেষ হবার আগেই খুলে দেওয়া হচ্ছে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা, জানালেন জেলা শাসক শামা পারভিন। উত্তরবঙ্গবাসীর জন্য কৌশিকী অমাবস্যায় এক বড় চমক। জলপাইগুড়ির একটি সংগঠনের উদ্যোগে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পূজার আয়োজন, যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।